এটা লোকে সবার কোশ্চেন আছে, আকিব আহমেদের ফেসবুক ইউটিউব থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয়? আমার প্রথম আয় হচ্ছে 18 টাকা। সে তার চেহারা না দেখায় প্রতি মাসে 10 লাখ টাকার উপর ইনকাম করে। ওইখানে আমি আমার লাইফে একটা বড় একটা মানে কষ্ট আমি ওখানে আজকে যে কথাটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই লাইনটা আপনি সবসময় মনে রাখবেন। আচ্ছা আকিব, হ্যাঁ, তোমার সর্বোচ্চ ভিউজ হওয়া ভিডিও কোনটা? অবহেলিত বাবা। অবহেলিত কত ভিউজ হয়েছে? ওটাতে 63 মিলিয়ন ভিউজ হয়েছে। তুমি এই ভিডিওতে কি তুমি সবচেয়ে বেশি টাকা ইনকাম করছো? না। তাহলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করছো কোন ভিডিও থেকে? সব থেকে বেশি টাকা আয় করছি একটা ভিডিও আছে, যে ভিডিওতে ভিউজ কম হয়েছে বাট আয় করছে অনেক বেশি। আচ্ছা, এটা ট্রিকটা কি সেটাই আজকে শিখাবা না? হ্যাঁ, সেটাই আজকে শিখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি ইউটিউব ফেসবুক থেকে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন। আর আজকে আমার সাথে আছে আমার বন্ধু আকিব। আমরা ফার্স্ট যে ভিডিওটা তৈরি করেছিলাম এই চ্যানেলের জন্য অথবা পডকাস্টটা করেছিলাম সেটা ঠিক 4 বছর আগে। তো বাকি কথা আমার তো বলার নেই, আকিবই বলবে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো প্রথম ভিডিও 4 বছর আগে বানালে, দ্বিতীয় ভিডিও বানাতে 4 বছর টাইম লাগলো কেন? আজ থেকে 4 বছর আগে আমরা হচ্ছে প্রথম পডকাস্ট করছিলাম না, সেটা হচ্ছে যে একটা মাঠের ভিতরে, আমাদের এত স্টুডিও ছিল না, এখন ছিল না, যতটা অ্যাবিলিটি হয়েছে তখন কিন্তু এত কিছু ছিল না, না কিছুই ছিল না এমনকি। তবে একটা জিনিস কমন ছিল যে আমি আর তুমি ছিলাম, সাথে আমাদের রতন ভাই ছিল। তো আচ্ছা, ক্যামেরার পিছনে না, ক্যামেরার পিছনে রতন ছিল। তো তখন আমাদের একটাই ক্যামেরা ছিল, একটাই মাইক ছিল। আর এখন আমাদের 2টা ক্যামেরা হয়েছে, অনেকগুলো মাইক হয়েছে। যাই হোক, শুরু করছি। তো জার্নিটা কেমন ছিল? এখন পডকাস্টের ব্যাপার বলতে গেলে তখন তো তুমি আমাকে বলছো যে আসো আমরা দুজন কথা বলবো, অনেক নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তখন দুইজন আমরা এটা শেয়ার করব, মানে সোশ্যাল মিডিয়াতে এটা দিব। জি। তো যেহেতু তুমি আমার ফ্রেন্ড, সেহেতু আমি হ্যাঁতেও হ্যাঁ, নাতেও না, গুরুত্ব দেয়নি আর কি। এটা বললে তুমি মাইন্ড করবা। তো গুরুত্ব দেয়নি, না দিয়ে ওটা তখন শ্যুট করে ওটা ভুলে গেছি, কারণ তখন তো আমাদের এক্সপিরিয়েন্সই ছিল না, কিছু জানতাম না, বুঝতাম না। এখন এই 4 বছর যতটা তার মানে কি বলতে পারো যে ফার্স্ট পডকাস্ট আমরা বানাইছি 4 বছর আগে? কেউ কিন্তু পডকাস্ট বানাইতো না, তুমি বলো অডিয়েন্সকে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। আপনি একটু স্ক্রল করে দেখেন, এই চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু 4 বছর আগে আপলোড করা হয়েছে। 4 বছর পরে আমরা আবার আসছি, এবং মজার বিষয় হলো যে নামের পাশে কিন্তু অনেকগুলো সংখ্যা বসায় আসছি। সো হালকাভাবে আকিব ভাইকে নিলে হবে না। আকিব ভাই আপনার চ্যানেল কয়টা একটু বলেন তো। ইউটিউব চ্যানেল কয়টা, একটু ফেসবুক পেজ কয়টা, একটু অডিয়েন্সকে একটু বলেন। আচ্ছা, আমার 5 থেকে 6টা হচ্ছে যে ফেসবুক পেজ, আচ্ছা, যেটা পাবলিক পেজ। আচ্ছা আচ্ছা। আর কিছু আছে হাইড পেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেগুলো হচ্ছে যে দেশের বাইরের কাজকাম হয়। আর ইউটিউব চ্যানেল আছে 6 থেকে 7টা। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কি বলতে পারি যে নেক্সট যে এপিসোড, সেখানে আমরা প্লে বাটন শো অফ করব? আচ্ছা, শো অফ করাটা কি বেশি জরুরি? একটু। আচ্ছা, এখন শো অফ চলে, ঠিক আছে, শো অফ তো একটু করলে কেমন হয়? এটা পিছনে আমরা অনেকগুলো প্লে বাটন রাখলাম, অনেকে 1টা 2টা রাখে, আমরা 6-7টা রাখলাম, কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো। অডিয়েন্সের কাছে জিজ্ঞেস করি আমরা। আলহামদুলিল্লাহ ভালো হয় আর কি। তো আমার কাছে মনে হয় না যে আমাদের পডকাস্ট না কেউ দেখবে। আমার কাছে এটা মনে হয়, বাট আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, আমি আকিবরে আজকে এই জায়গায় বসছি এর জন্য প্রায় কতদিন তোমারে বলছি, অনেকবার বলছো, তারপরেও সে রাজি হয় না। তো অনেক কষ্টে রাজি করায় আমরা এখানে বসছি। আর আমার একটা ইচ্ছা আছে, সেটা হলো যাই হোক, যেইভাবেই হোক, নামের পাশে আমারও কয়েকটা সংখ্যা বসছে, তোমার কাছে সংখ্যা বসছে, বাট পাবলিককে যদি এই জিনিসটা শেখানো যায়, যদি বলে দেওয়া যায়, তাদের কাছে সিক্রেটটা যদি একটু বোঝানো যায়, তাহলে হয়তো আরো অনেকে উপকৃত হবে। তোমার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। কেননা যদি আমি এখান থেকে উপকৃত হচ্ছি, এবং আসলে কারোর রিজিক তো কেউ নিতে পারে না। যেমন হচ্ছে যে আমি আগে দেখতাম আর কি, আমার বাবার বিজনেসে আর কি, বা অন্যান্য ছোট ছোট যে বিজনেস আছে, সেখানে একটা জিনিস কমন দেখতাম, সেটা হচ্ছে যে যখন মানুষ ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করতো, যে আগে বিজনেসটা করে পারে, হ্যাঁ, তো কাউকে শেখানো যাবে না। হ্যাঁ, এই জিনিসটা না ছোটবেলা থেকে আমাদের ভিতরে তৈরি হয়ে গেছে, অনেক বেশি। তো আমি 4-5 বছর ধরে কন্টেন্ট বানিয়ে এই জিনিসটা থেকে অনেকটা বেরিয়ে গেছি। তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি নিজে যা পারি সেটা যেন মানুষকে শিখানোটাকে বেশি গুরুত্ব দিচ্ছ। আচ্ছা, আর একটা মেইন কোশ্চেন, এটা লোকে সবার কোশ্চেন আছে, আকিব আহমেদের ফেসবুক ইউটিউব থেকে কি পরিমাণ টাকা ইনকাম হয়? না, যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এত কিছু বুঝাবা শিখাবা, কি জন্য কাজ করব? টাকার জন্য তো আমরা কাজ করব, তাই না? সো
কত কি অ্যারাউন্ড কত টাকা আসে, তুমি এটা পাবলিককে একটা ধারণা দাও। সবাই এই ভিডিও কিন্তু তোমার বাসার লোকও দেখবে, তো তারাও কিন্তু একটা আইডিয়া পাবে, বাট মানে তুমি একটা ব্যালেন্স করে বলো যাতে ফয়সাল দুইটা কথা মনে রাখবা। দুইটা কথা? হ্যাঁ দুইটা কথা। আচ্ছা, নাম্বার ওয়ান, মেয়ে মানুষদের বয়স কখনো বলতে নেই, আর পুরুষ মানুষের ইনকাম কখনো বলতে হয় না, ইনকাম কখনো বলতে নেই। হ্যাঁ, তো এই দুইটা কথা মনে রাখবা। দুইটা কথা মনে রাখবো। এখন যেহেতু তুমি অডিয়েন্সের সামনে আমাকে মানে বলেই ফেলছো, এখন তো এটা তো উত্তর দিতেই হবে যে আমি আসলে টোটাল আমার আর্নিংটা কত বা সব থেকে টপ আর্নিং কত, এটা অবশ্যই বলবো। টপ আর সব থেকে বটম, এই দুইটা একটা ধারণা দাও। আচ্ছা, বটমটা দিয়ে শুরু করো, তাহলে তুমি টপটা আমরা লাস্টে বলি। আমার প্রথম আয় হচ্ছে 18 টাকা। 18 টাকা? আচ্ছা, ইউটিউব থেকে? হ্যাঁ, 18 টাকা। 18 টাকা। তুমি ফার্স্ট পেমেন্ট চেকটা কত ছিল, এটা তো বলা যায়। ফার্স্ট পেমেন্ট চেক যে কোনো ভাবে, ফার্স্ট পেমেন্ট চেকটা বলো তুমি। $100। আচ্ছা, $100 তখন মানে 8,000 টাকার আশেপাশে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত সালে জানো এটা? এটা ছিল 19 সালের দিকে। 19 সালের দিকে। তো 19 সালে বুঝছেন, যখন আমরা পডকাস্ট শুরু করেছিলাম তখন $100 অলরেডি কামিয়ে ফেলেছে। তো যাই হোক, তো সেইখান থেকে শুরু, তো সেইখান থেকে এখন যে জায়গায় পৌঁছাইছো আল্লাহর রহমতে, তো জার্নিটা কেমন ছিল? আমি তো জানি, আচ্ছা, বাট অডিয়েন্সের কাছে তুমি তোমার জার্নিটা কেমন ছিল তুমি যদি বলতে। আমার জার্নিটা আসলে খুবই টাফ ছিল। কিরকম টাফ বলতে সেটা হচ্ছে যে আমি কি একদম শুরু থেকে শুরু করব? একদম শুরু থেকেই শুরু করো। মানে তুমি গল্পটা এমনভাবে বলার চেষ্টা করো যাতে সবাই রিলেট করতে পারে তার লাইফে, সে একটা আকিব আহমেদ হয়ে উঠতে, কিংবা আমার প্রশ্নটা এমন হতে পারে যে কেউ তার জগতের আকিব আহমেদ হইতে চায়, তো কিভাবে হবে? ফেসবুকে 1.5 মিলিয়ন, ইউটিউবে 2 মিলিয়ন প্লাস, সো কিভাবে? আচ্ছা, প্রথম জার্নিটা ছিল হচ্ছে যে প্রথম আমি জিরো থেকেই শুরু করি। জিরো বলতে একদমই জিরো। আচ্ছা আচ্ছা, জিরোটাকেও কিন্তু আরো জিরো আছে। যেমন ধরো মাইনাসে ছিল। হ্যাঁ, মাইনাসে ছিলাম। যেমন ধরো নলেজ ছিল না, আচ্ছা, তারপরে ইকুইপমেন্ট ছিল না, আচ্ছা, বড় ভাই বেড়াদার ছিল না, আচ্ছা, মানে বলার মতন কেউ ছিল না। তো সেখান থেকে জার্নিটা আর কি শুরু করি আমি। আচ্ছা, তো প্রথম জার্নিটা শুরু হয় 2016 সাল থেকে আর কি। তো তখন বাংলাদেশে মানে ইউটিউব জগতে যারা ছিল, যেমন সালমান ভাই ছিল, আরও অনেকেই ছিল আর কি, যেমন তহিদ আফ্রিদি ভাই ছিল, তারপরে হচ্ছে যে আরও অনেকেই ছিল। আচ্ছা, তো তখন হচ্ছে যে আমি ইউটিউবটাকে মোটামুটি বোঝা শুরু করি আর কি। আচ্ছা, আচ্ছা। তো তখন থেকে আমার যাত্রাটা আর কি শুরু ইউটিউবে। তবে আমি একটা মজার কথা বলি তো। আচ্ছা, তোমার সাথে আমার পরিচয় হয় কবে, এইটাই একটু বলো তো। তখন তোমার সাবস্ক্রাইবার কত ছিল, আমার সাবস্ক্রাইবার কত ছিল, তোমার কি মনে আছে? হ্যাঁ, মনে আছে। কত ছিল বলো? আমার সাবস্ক্রাইবার ছিল 500, আর তোমার সাবস্ক্রাইবার ছিল মেবি 150 বা 200। হ্যাঁ, 210টা মনে হয়। 210টা। তো আমি আকিবের সাথে কিভাবে পরিচয় হয় অনেকেই হয়তো বা জানে না, তো আজকে একটু ছোট করে বলি। আমাদের এক বড় ভাই আছে নয়ন ভাই। তো নয়ন ভাই একদিন আমাকে বলতেছে যে চলো তোমাকে একটা ইউটিউবারের সাথে পরিচয় করে দিই, ইউটিউবার অনেক কুল ব্লগিং করে। হ্যাঁ, তো আমাকে একদিন এক জায়গায় ডাকলো, আমি সেখানে গেলাম। তো ও আর সেই নয়ন ভাই দুজনে ব্লগ করতে করতে আসতেছে। তো আমার সাথে দেখা হলো, এসে আগে প্রথম আমার সাথে কোনো কথা বললো না। আমাকে বলছে ইয়ো গাইস, কি অবস্থা, আমরা আসছি ঢোল সমুদ্রের পুকুরে, আমরা এটা ব্লগ করে আমার সাথে ওর পরিচয় হলো। তখন থেকে শুরু। আচ্ছা, সো তখন আমার 100-150 মতো সাবস্ক্রাইবার ছিল। এখন মানে 16.5 লাখ মতো সাবস্ক্রাইবার। তার তো চ্যানেলের অভাব নেই, সে অনেক সাবস্ক্রাইবার, অনেক। তো আলহামদুলিল্লাহ জার্নিতে অনেক কিছু শিখছি, অনেক কিছু করছি। তো আমি এতটুকু বলতে পারি যে ওর কাছ থেকে মানে আমার ইউটিউবিংয়ে গ্রো করার সব থেকে মোস্ট যে মোটিভেটেড মানে অপশন ছিল, সেটা হলো একদিন আমি আর আকিব দুজন বসছি, মনে আছে সেদিনের কথা? সো আকিব বলতেছে আমার হলো 5,000 সাবস্ক্রাইবার, তোমার কত ছিল? 4.5 লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে। হ্যাঁ, কাছাকাছি 4.5 লাখ সাবস্ক্রাইবার ছিল। তো আমার বলতেছে যে তুমি আর আমি ফ্রেন্ড, বাট আমাদের সাবস্ক্রাইবার এত গ্যাপ, কেমনে কি হবে? সেই সেশনের কথাটা যদি একটু বলতে সবাইকে। মনে আছে হোয়াইট বোর্ডে আমার শেখাচ্ছিল কিভাবে হাউ টু বিকাম এ ইউটিউবার, এবং আমি সেটা অ্যাপ্লাই করছি। এখন আমার 1 বিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। কত এখন কি অবস্থা, নিয়মিত করতেছি নাকি না সেটা পরের হিসাব, বাট মিলিয়ন আমি হিট করতে পারছি। তো ওর কাছ থেকে আইডিয়া নিয়ে যে আমি মিলিয়ন হিট করতে পারি, আপনিও পারবেন। তো সেই বুদ্ধিটা একটু সেটা শেয়ার করো তোমার যদি মনে থাকে। আচ্ছা, গল্পটা এইরকম, মানে গল্পটা প্রথম কথা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে আসলে দুইজনের আসলে যেমন ভালোবাসা জিনিসটা সেটা সেম থাকা লাগে, কাজের জায়গাটা সেম থাকা লাগে, আবার সাপোর্ট করার জায়গাটাও সেম থাকা লাগে, তাহলে বন্ধুত্বটা দীর্ঘস্থায়ী হয়।
যেমন ধরো তোমার সাথে আমার বন্ধুত্ব প্রায় আজ কত বছর চলছে, 5 বছরের কাছাকাছি, প্লাস 5 বছর। তো এখন একটা ভালো ফ্রেন্ডকে 5 বছর টেনে নিয়ে যাওয়া এটা সো টাফ। তো আমি যখন ফয়সালের সাথে প্রথম পরিচয় হয় তখন ওর সাবস্ক্রাইবার একদমই কম ছিল এবং ও খুব গ্রো করতে পারছিল না। গরিব ইউটিউবার ছিলাম, ব্লগ তৈরি করতাম, কেউ দেখতো না। ঈদ ব্লগ খালি না, ঈদ ব্লগ, আমার ঈদ ব্লগ আসতো। আমি আচ্ছা, ব্লগারদের একটা কমন বিষয় কি জানেন, যে ঈদ ব্লগ, বার্থডে ব্লগ, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ আর সুইমিং ব্লগ আর হচ্ছে যে মিট আপ ব্লগ। কোনো ইউটিউবার আসলে ইভেন্ট ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তো ফয়সালের চ্যানেলে তখন 4 থেকে 5 হাজার সাবস্ক্রাইবার, আর আমার চ্যানেল তখন 4 লাখের উপরে সাবস্ক্রাইবার। তখন একটু টাফ ছিল, এখন যতটা সহজ ইউটিউবিং করাটা বা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়াটা। তো ফয়সালকে আমি একদিন বললাম যে কি অবস্থা তোমার, এই অবস্থা কেন, এত করুণ দশা কেন? হবে না তোমাকে দিয়ে, চেঞ্জ করো কিছু। আসলে মানুষ কি, যে জ্ঞানী মানুষের সাথে যদি মানুষ থাকে তাহলে সে হয়তো একটু একটু জ্ঞান পায়। তো ফয়সালের সাবস্ক্রাইবার হচ্ছে 4 লাখ, আর আমার ফয়সালের সাবস্ক্রাইবার হচ্ছে যে 4,000 কি 5,000, আমার সাবস্ক্রাইবার হচ্ছে 4 লাখ। তো আমার কাছ থেকে যদি কোনো কিছু শেখে তাহলে সেটা কাছাকাছি অন্তত 1 লাখেতেও যাবে সাবস্ক্রাইবার। তা তো অবশ্যই, কিন্তু সেখানে ফয়সাল আসলে যাইতে পারছিল না। তো মেন স্টোরিটা আমি ওকে কি করি, একদিন বলি যে ফয়সাল আসো সন্ধ্যার দিকে, মেবি না সন্ধ্যার পরে। তো ওকে আমি খাতা কলমে প্রথমে বোঝাই নাকি বোর্ডে, হোয়াইট বোর্ডে আমাকে, আমার এখনো মনে আছে, আমি আর আকিব 2জন ছিলাম, ওর অফিসে আমি গেছিলাম। আমি বলছি কি করবো বলো তো। প্রথমে আমাকে বললো যে তুমি দুনিয়ার এই যে যত আবল জাবল কন্টেন্ট বানাচ্ছো এগুলো আগে সাইড করো, এই একবার টিকটক একবার ফেসবুকে এগুলো সাইড করো, আগে তুমি ফোকাসড হও, তুমি কি করবা, ইউটিউবিং করবা, ঠিক আছে আসো তোমার ইউটিউবিং এর ফর্মুলা শেখাই। আচ্ছা, তো সেই ফর্মুলাটা আমাকে শিখিয়েছিল এবং ফর্মুলাটা কাজে লাগে ভাই। আমি 4,000 থেকে আমি এখন 16 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছাই গেছি। তো যদি একটু বলতে অডিয়েন্সের উদ্দেশ্যে তারা কি অ্যাপ্লাই করতে পারে, মানে এখনকার ইউটিউবের ক্ষেত্রে একটু ছোট তোমার স্টোরিটাই বলি তাহলে, যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা একটু রিলেট করতে পারবে, উপকৃত হবে। সেটা হচ্ছে যে ফয়সালের মূলত যখন প্রথম শুরু করে তখন ওর অনেকগুলো ইউটিউব চ্যানেল ছিল এবং ফেসবুক ছিল, ইনস্টাগ্রাম ছিল। মোট কথা হচ্ছে যে ও বাইরের ফরেনার ইউটিউবারদের অনেক ফলো করতো এবং এটা করতে করতে ও হচ্ছে যে জিনিসটা দেখতো আর কি, যে মানে আসলে মানুষ যা দেখে সেই প্রতিচ্ছবিটাই আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করে আর কি। তো এটা তো বাংলাদেশ, এখানকার টেস্টটাই আলাদা। তো এই টেস্টটা যদি কেউ তৈরি না করতে পারে তাহলে কিন্তু অডিয়েন্সের মানে অন্তরে জায়গা পাবে না। তো তখন আমি ফয়সালকে বললাম যে তোমার যে জিনিসগুলো হচ্ছে যে চেঞ্জ করা দরকার, তুমি যে গাছগুলো করো, যেমন ঈদ ব্লগ করো, ফ্রাইডে ব্লগ করো, তারপরে হচ্ছে যে ট্রাভেল ব্লগ করো, টোটাল বাদ দিয়ে দিতে হবে। ভাই আমি তো এগুলোই পারি, তাহলে আমি এগুলো বাদ দিব কেন? তখন তো আমার ভিউয়ার্সই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, 100-200 ভিউজ দেওয়া হয় তাও হবে না। তো আমি তখন তো ফয়সালকে বললাম যে দেখো, মানুষকে একটা নিশের উপর দেখতে বেশি পছন্দ করে, যদি আমার কথা ভিন্ন। সে একবার সাইকেলে খেলতেছে, একবার ইসলামিক, একবার আর বাকিগুলো বলা যাবে না এখন, সেগুলো পরে বলবো। আচ্ছা, তো আসলে প্রথমে স্টেপ বাই স্টেপ আসলে মানুষের বুঝতে একটু সময় লাগে। তো ফয়সালকে বললাম যে তুমি এক কাজ করো, প্রথমে যত মানে অবজেক্ট আছে যেগুলো আসলে তুমি মানে তোমার প্রবলেম তৈরি করে চিন্তার ক্ষেত্রে, সেগুলো বাদ দিয়ে দাও। যেমন ইনস্টাগ্রাম বাদ দিয়ে দাও, ফেসবুক বাদ দিয়ে দাও, ইউটিউবও বাদ দিয়ে দাও। দিয়ে আগে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি কি বানাতে চাচ্ছ আর অডিয়েন্স কি চাচ্ছে তোমার কাছ থেকে। তো এই জিনিসটা যদি তুমি না বোঝো তাহলে তুমি তো অডিয়েন্সের টেস্ট বুঝতে পারবে না। তো এই জিনিসটা আমি ফয়সালকে খুব সুন্দর করে বোর্ডে এঁকে এঁকে বোঝাই। অনেক বকাবকিও করেছিল, সেগুলো বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে টিচার হলে তো স্টুডেন্টকে বকবে, এটাই স্বাভাবিক। সুযোগের সদ্ব্যবহার করলো আর কি, যাই হোক। তো ওকে খুব মানে স্টেপ বাই স্টেপ বোঝায় যে এইরকম করে এই ফর্মুলাতে কাজ করলে আশা করা যায় যে তোমার সাবস্ক্রাইবার গ্রো করবে এবং তুমি যা চাচ্ছ তখন সেটা পাবা। এবং তুমি আমাকে বলছিলা যে ভাই আমি আসলে কি চাই, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি কি চাও, তুমি বললে যে আমি সাবস্ক্রাইবার চাই।
কিভাবে সাবস্ক্রাইবার আসবে? আমি কিন্তু ফর্মুলাটা বলছিলাম তোমাকে। ফর্মুলার শুনে আমি কাজে লাগাইছি এবং আমার কাজে লাগছে, এবং আপনি এই চ্যানেলে রিলেটেড চ্যানেলে যে দেখে আসতে পারেন, আমার কিন্তু 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার, এবং সেকেন্ড চ্যানেলে কিন্তু 7 লাখ সাবস্ক্রাইবার। আর থার্ড ফোর্থ গুলো এখন বলতেছি না, ওগুলো হাইডি থাক। হালকা ভাবে নিবেন না, হালকা ভাইকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগও নেই, ভাই সবসময় কিন্তু ভারী ভাবে আছে, ঠিক আছে? তো মোটামুটি ফর্মুলা কাজে লাগাইছে। তো এই ফর্মুলাটা আপনি কি পাবলিককে শেখাতে চান? পাবলিককে শেখাইতে তো চাই, না চাওয়াটা ঠিক হবে? আসলে কে কে শিখতে চান কমেন্টে জানান তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখনকার যে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে ভিডিও বানায়, খুব দ্রুত ভাইরাল হচ্ছে, আবার খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা আসলে খুব একটা মানে দেখতে খারাপই লাগে, কারণ একটা মানুষ অনেক স্ট্রাগল করতেছে, উপরে উঠতেছে, আবার ধাপ করে নেই। তো এই জিনিসটা থেকে আসলে বাঁচার কয়েকটা রাস্তা আমি জানি, যেটা ফলো করলে আপনিও খুব সহজে কন্টেন্টে টিকে থাকতে পারবেন। কারণ আগামী 5 বছর কি 10 বছর মনে রাখবেন যে দুনিয়াটা কন্টেন্টের উপরেই আশপাশে ঘুরবে। আছে তো আচ্ছা, মানে আমার একটা কোশ্চেন এই জায়গায়, যে সাপোজ আমি যেটা দেখি, যারা বড় বড় ইউটিউবার আছে, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের হিসাব আলাদা, তারা তো অলরেডি সবকিছু বড় বড় করতেছে, বাট অনেকেই আছে ভাই আমার একটু সাপোর্ট করেন। এই সাপোর্ট গোষ্ঠীকে তুমি কিভাবে সাপোর্ট করতে চাও বলো? আচ্ছা, সাপোর্ট গোষ্ঠী বলতে ওই যে তোমার ফলো দিলে ফলো ব্যাক ওদের কথা বলছো? ওই একটা আছে, আর একটা আছে যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন। আমি একটা ছোট স্টোরি বলি। কিছুদিন আগে ওই যে আমাদের সাথে 3জন দেখা করতে আসছে, প্রায় 50 কিলোমিটার দূর থেকে বাইসাইকেল চালায় আসছে। তো তারা এসে আমাকে বলতেছে ভাই আমি তো আকিব ভাইয়ের সাথে দেখা করবো। কেন দেখা করবা? তো ভাই আমি আকিব ভাইয়ের সাথে দেখা করবো কারণ একটু কন্টেন্ট নিয়ে কথা ছিল। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমারে বলেন। তো বলছে ভাই আমার একটু ভাইরাল করে দেন, আমাদের একটু ভাইরাল করে দেন, আমাদের একটু সাপোর্ট করেন, আপনার যদি একটু বলে দেন সাপোর্ট করেন তাহলেই উঠে যাব। এই যে সাপোর্ট গোষ্ঠীদের মানে কিভাবে সাপোর্ট করতে চাও, আমার কাছে মনে হয় যে সাপোর্ট গোষ্ঠীদের ফার্স্টে দরকার তাদের নিজের প্রতি ইনভেস্টমেন্ট, যে কিছুতে একটা হয় ক্যামেরাটা ভালো করে কেন, অথবা সে কিভাবে ইউটিউবিং করতে হয়। তো এই বিষয়ে তুমি কি বলতে চাও? তুমি কি এখানে আমাকে বলতেছো যে প্রশ্নটা এরকম যে মানুষ আসলে কোথায় ইনভেস্ট করবে? হ্যাঁ, কোথায় ইনভেস্ট করবে, মানে ফার্স্টে সেটা একদম ইউটিউবার হতে যায়। ফার্স্ট ইনভেস্টমেন্টটা তার কি হওয়া উচিত? সেটা কি ক্যামেরায় হওয়া উচিত, নাকি সেটা লার্নিং এ হওয়া উচিত, না কোন জায়গায়? আমার কাছে মনে হয় যে যারা একদম বিগিনার, ছোট থেকে শুরু করছে, তাদের ফার্স্ট ইনভেস্টমেন্ট বইতে হওয়া উচিত। বইতে? হ্যাঁ, নিজে। আর এখন তো ডিজিটাল, সো ডিজিটালে কি? হ্যাঁ, ডিজিটালে কোর্স কিনতে পারে, পডকাস্ট শুনতে পারে। রাইট। আসলে এখন মানে জ্ঞান এত পরিমাণ বেশি ছড়াই গেছে, মানুষ ধরতে পারছে না কোন জায়গায় যাবে, কার কাছে পাবে। এমন যখন মানুষ স্ক্রলিং করতেছে মানুষ আসলে কিছু নিতে পারছে না। রাইট। আমরা আসলে কয়জনই দিন শেষে পরিকল্পনা করি যে কাজের লিস্ট করি যে আজকে এটা শিখবো? রাইট। করি না। আবার দেখা যাচ্ছে যে অনলাইনে অনেক সুন্দর সুন্দর কোর্স পাওয়া যায়, আমরা কিনি না, মাত্র 1000 টাকা দাম। কিন্তু 1000ও না, এমনও দেখছি যে 200-100 টাকার কোর্স আছে, সেটাও মানুষ কেনে না। কিন্তু সাপোর্ট চাওয়ার জন্য 500 টাকা খরচ করে আরেকজনের সাথে দেখা করতে। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরো যে আমি যদি বলি যে ভাই আমি আজকে মিট আপ দিব, তোমরা আসো, তোমাদেরকে সাপোর্ট করবো। আচ্ছা, টিকটকাররা বেশি এই জিনিসটা করে, সাপোর্ট দিলে সাপোর্ট ব্যাক, এবং সেলিব্রেট, ওদের একটা কমন ডায়লগ আছে, এবং ওদের এই ফিলিংসটা আছে যে ভাই আমাদের সেলিব্রিটি লাগবে না, আমি আপনাকে সাপোর্ট করব, আপনি আমাকে সাপোর্ট করেন। আচ্ছা, আর একটা জিনিস, আমার তো টিকটকে মাত্র 16,000 ফলোয়ার, আমাকে কি টিকটক কমিউনিটি মেনে নিবে? কি মনে হয়? না, তুমি টিকটকার না। ও শিট। তো যাই হোক, তো আমরা মোটামুটি আকিবের জার্নি, ইউটিউবিং জার্নি, ফেসবুকিং জার্নিটা মোটামুটি বুঝলাম। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন হলো, আসলে তুমি কি সাইকেলিস্ট নাকি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার? তুমি আসলে কি? তুমি কি এইটা আজকে একটু ক্লিয়ার করো তো, আবার পডকাস্ট শুরু করলে। আমি আসলে মানে একটা ভিন্ন ধর্মী মানুষ। এখানে আমি একটা আজকে যে কথাটা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং এই লাইনটা আপনি সবসময় মনে রাখবেন। সেটা হচ্ছে যে আমাকে সাপোর্ট করার মতন একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই, এবং আমার মা বাবার দোয়া এবং আল্লাহ ছাড়া কেউ নেই। তো যার কারণে আমার মাল্টিপল কাজ করা লাগে। যেমন ধরো আমার সাইকেলের চ্যানেল আছে, যেমন আমার বিজনেস আছে, যেমন আমার ইসলামিক চ্যানেল আছে, এবং আরো কিছু বাইরের কাজ আছে যেগুলো আমি করি। কেন করি? কারণ যখন আমার একটা সাইড বন্ধ হয়ে যাবে, যেন আমি আরেকটা থেকে সাপোর্ট নিতে পারি। কিন্তু আপনি আমার স্টোরি শুনে এখন যদি 5টার দিকে হাত পা দিয়ে দেন, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, পয়সা হয়ে যাবে, তখন প্রবলেম হয়ে যাবে। আগে বুঝতে হবে আসলে আমি কি করতেছি, এটা দেখে যদি আপনি লেগে পড়েন তাহলে কিন্তু হবে না, একটা ঝামেলা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যতটুকু আমার দ্বারা সম্ভব
আমার থিওরি হচ্ছে যে আমার চেষ্টায় যতটুকু সম্ভব রাইট, ততটুকু কি আমি করছি কিনা। হ্যাঁ হ্যাঁ, বাকিটা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ, হ্যাঁ, সেটা একদম একদম কারেক্ট কথা। সো আচ্ছা, এখন তোমার কাছে মনে হয় যে 2023 সাল 24 সাল, তো 24 সাল সামনে, তো এখন কি একজনের নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত, নাকি এখন আর আসার দরকার নেই, এখন এমনি স্যাচুরেটেড হয়ে গেছে মার্কেট, জায়গা আছে তো নতুন ক্রিয়েটরের জন্য, কি মনে হয়? হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি জায়গা আছে, কিন্তু এখানে জায়গাটা থাকলেও বুঝতে হবে আর কি, কারণ এখানে যত দ্রুত মানুষ আসছে তত দ্রুত হারিয়ে যাচ্ছে। মেন যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে সবার ভিউজ হচ্ছে, ধরেন আমার একটা ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ হয়, 5 মিলিয়ন ভিউজ হয়, ফেসবুকে 3-4 লাখ 5 লাখ 7 লাখ ভিউজ হয়, টিকটকে ওরকম ভিউজ হয়, ইনস্টাগ্রামে ভিউ হয়। তো এখন আপনি যদি আমার ভিউ এর দিকে তাকাইলে কিন্তু আপনি মনে করেন যে ধোকা খাবেন। কেন? কারণ আমার হচ্ছে পিছনে কিন্তু 6-7 বছরের এক্সপিরিয়েন্স আছে, কাজ আছে, এবং এই সংখ্যাগুলোর জন্য আমি কাজ করে আসছি। এবং এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, যাদের এই পিছনে সংখ্যা দেখবেন, যাদের সাথে কেউ না কেউ সেলফি তোলে, তাদের কোনো না কোনো পিছনে কিছু করে আসছে। রাইট। তো আগে থেকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দিবেন কি আপনি দিবেন কি, সেইটা ইম্পর্টেন্ট। এবং প্রথম কথা হচ্ছে যে এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের উচিত, যারা স্টুডেন্ট আছে বিশেষ করে, তারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, তো তাদের উচিত হচ্ছে যে 6 মাস নিজেকে ট্রেন করা, আগে শেখার পরে আপনি মনে করেন যে এই বোতলের যতটুকু পানি আছে সম্পূর্ণটুকু শিখবেন, শিখে এতটুকু অ্যাপ্লাই করবেন, রাইট, মানে একদম অল্প অ্যাপ্লাই করবেন, কিন্তু আপনি শিখেছেন এতখানি, তখন আপনার কাছ থেকে মানে বের হবে, আস্তে আস্তে আউটপুট বের হবে। তো আমার কাছে মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের বিষয় হলো, মানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি কি চাচ্ছেন বানাতে, সেটা তো ইম্পর্টেন্ট, পাবলিক কি চাচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট। আমার ভালো লাগে, আমার ভালো লাগাতে 1000 ভিডিও বানাই ফেলছি, বাট কেউ দেখি নাই, তখন কিন্তু লাভ হবে না। মানে আপনি পাবলিক ফিগার হবেন, সো পাবলিক যা ভালো লাগে, আপনি পাবলিক ফিগার হবেন, পাবলিকের যা ভালো লাগে সেটা অবশ্যই আপনাকে বানাতে হবে। তো তোমার ক্ষেত্রে ইউটিউবে ফেসবুক মিলায় মানে সর্বোচ্চ ভিউজের ভিডিও আছে কোনটা? সর্বোচ্চ ভিউজ হয়েছে, যে হাইয়েস্ট ভিউজ ক্যাটাগরি ওয়াইজ বলি, বলো। যেমন তোমার শর্টস আছে, ফুল ভিডিও আছে, আমার টোটাল ভিউজ একটাতে আছে 63 মিলিয়ন। আচ্ছা, এটা কোন ইউটিউবে? ফেসবুকে 63 মিলিয়ন। আর ইউটিউবে একটা শর্টস আছে, সেটাতে 27 মিলিয়নের উপরে ভিউজ আছে। 27 মিলিয়ন, হ্যাঁ। আবার 20 মিলিয়ন 15 মিলিয়ন ভিউজ তো আছেই, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। তো যা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি তো ভালোই ছিল, এখন মনে করো যে এখন তো মোটামুটি মানুষ চেনে, আলহামদুলিল্লাহ। কেমন লাগে, মানে ফেমাস মানুষের লাইফটা কেমন, একটু বলো তো। আমি আসলে জনপ্রিয়তা পছন্দ করি না, প্রথম কথা। তুমি বলতেছো কিন্তু ফেমাস হয়ে গেছো, এখন তুমি অডিয়েন্সকে বলো কেমন লাগে। আমার কাছে জনপ্রিয়তা আসলে কোনো, মানে এটার কোনো আমার কাছে কোনো ডেফিনেশন নেই। কেননা আসলে জনপ্রিয়, আজকে আমি বেশি আছি, কালকে থাকবো না। যেমন আমার আজ থেকে 5 বছর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এখন আমার ভিউ কম হচ্ছে, কম লোক চিনছে, যখন ভিউজ বেশি হবে বেশি লোক চিনবে। কিন্তু এইটা যেন আমার ভিতরে অহংকার তৈরি না করে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। রাইট, অহংকার আসলে খুবই বাজে একটা জিনিস, কারণ এটা হয়ে গেলে সমস্যা। আচ্ছা, ফেমাস হওয়ার পজিটিভ দিক কি কি, নেগেটিভ দিক কি কি? মানে একটা লোক ফেমাস, তুমি ফেমাস হয়ে গেছো, অনেক লোক চিনতেছে, এর পজিটিভ দিক কি আর নেগেটিভ দিক কি তোমার কি মনে হয়? আচ্ছা, পজিটিভ দিক হচ্ছে যে ধরো তোমার একটা মানে পরিচয় হইলো, হ্যাঁ, যে তুমি আসলে কে, এবং সব জায়গাটাই তুমি না বলতেই মানুষ তোমাকে চিনে যাবে। যেমন ধরো ছোট্ট একটা উদাহরণ দিই, আমি হসপিটালে গেছি, যাওয়ার পরে আমি ওখানে বাইক রাখছি, তো 2 দিন বাইক রাখছি, আমার কোনো টাকা নেয়নি। আচ্ছা। এবং যে নেয়নি, যে সিকিউরিটি গার্ডটা ছিল, আচ্ছা, সে মূলত আমার ভিডিও দেখে, এবং ভালোবাসার খাতিরে সে টাকাটা নেয়নি। আচ্ছা। তো তার যে ব্যবহার, এই ব্যবহার কিন্তু মানে আমি কিন্তু অন্য কোনো জায়গা থেকে পাবো না, টাকা দিয়েও পাবো না। তো এইটা হচ্ছে যে ফেমাস হইলে সুবিধা অনেক জায়গা থেকে, এবং শেখার সুযোগটা বেশি। আচ্ছা। আর নেগেটিভ দিকটা হচ্ছে যে মানুষ ফেমাস হতে গিয়ে নিজেকে এবং নিজের পরিবারকে বিক্রি করে ফেলে। রাইট। তো এটা পরবর্তীতে লাইফে অনেক বেশি হ্যাম্পার করে। রাইট, এটা বোঝে না, মানে মানুষ বোঝে না যে আমাকে কতটুকু জানানো উচিত, লিমিট কতটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো এটা একটা ভালো দিক, কারণ আমার কাছে মনে হয় যে সাপোজ আমি ফেমাস হয়ে গেলাম, আমার সাথে কথার কথা, তুমি ফেমাস হলে আমি তোমার সাথে ফেমাস হলাম, দুইজন বন্ধু খুব পডকাস্ট করছি, কোনো কারণে দুজনের ভিতরে সমস্যা হয়েছে, আচ্ছা এটা তখন পাবলিক সমস্যা হয়ে যায়। হ্যাঁ। একদল আমার টিমে চলে আসবে, একদল তোমার টিমে চলে যাবে, তারপর এটা পাবলিক ক্ল্যাশ বেঁধে যাবে। সো তো ফেমাস হওয়ার পজিটিভ নেগেটিভ দুই দিকে আছে। আবার ফেমাস হলে একটা জিনিস অসুবিধাও আছে, আপনি ইচ্ছা মতো যেখানে সেখানে যাইতে পারবেন না, অনেক কাজ চাইলেও করতে পারবেন না। সো এটা একটা বিগ নেগেটিভ দিক। যাই হোক, আমরা তো ফেমাস নিয়ে কথা বললাম, আমরা কন্টেন্ট নিয়ে কথা বললাম, এখন আমরা একটু কথা বলি বিজনেস নিয়ে। এখন কয়টা বিজনেস করতেছো? বিজনেস, এখন তো আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলতেছি। কন্টেন্ট ক্রিয়েশন তো একটা বিজনেস হওয়া উচিত নাকি, তোমার কি মনে হয়? হ্যাঁ, ব্যবসা হওয়া উচিত, কারণ আমি যদি সাপোজ আমার কাছে যদি 5টা জ্ঞান থাকে, 5টা ওয়ার্ড থাকে, অন্তত যদি আমি সেটা একজনকে শিখাই যাইতে পারি, যেটা আমি 7 বছরে পেয়েছি, সেটা যদি আমি কাউকে ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টায় মানে একটা মানে যে কোনো একটা ফরম্যাটের ভিতরে দিতে পারি, তাহলে সে কিন্তু উপকৃত হবে। আবার সবাই কিন্তু আমার মতন জার্নি করে, স্ট্রাগল করে, দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে, হ্যাঁ, খাওয়া নেই, ঘুম নেই, আত্মীয় স্বজনের সাথে মিশা নেই, বন্ধু বান্ধবের সাথে দেখা নেই, হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত একটা ঘরের ভিতরে বসে থাকা, ওই ক্যামেরা ভিডিও শুট, ক্যামেরা ভিডিও শুট, এইভাবে তো সবাই শিখতে পারবে না। না না না। এবং আমি এটা শেখার ফলে এর কিছু সহজ ফর্মুলা বের করেছি, যেগুলো আসলে আমি যদি কাউকে বলি, সে খুব সহজেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তো তাইলে একটু শেখান মানুষকে, সামনে কি শেখানোর কোনো অপশন আসতেছে? হ্যাঁ, আমি চেষ্টা করতেছি আর চেষ্টা করতেছে। আপনারা সাথেই থাকবেন, আকিব ভাই হয়তো বা আপনাকে শেখাতেও পারে যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হইতে হয়, কিভাবে লাখ লাখ ডলার ইনকাম করতে হয়। সে কিন্তু টাকা ইনকাম করে, ডলার ইনকাম করে। সো বিজনেসের ক্ষেত্রে যদি আসি, তো অনেকেই বলে যে, আমি এটা অনেক বেশি শুনছি যে অনেকেই বলে যে তুমি প্যাশনের জায়গা থেকে বেশি আসো। এটা আসা উচিত, কারণ প্যাশন না থাকলে সেই কন্টেন্ট বেশি দিন বানানো যায় না। বাট এইখানে তার কি বিজনেস মাইন্ড নিয়ে আসা উচিত, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি তোমার কাছে টাকা না আসে, তুমি কিন্তু টিকে থাকতে পারবে না, সাস্টেন করতে পারবে না। সো কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস হিসেবে কিভাবে দেখা উচিত, যেহেতু তুমি করতেছো এবং তুমি এটার উপরেই বেশি চর্চা করতেছো। সো অডিয়েন্সকে একটু বলো যে কন্টেন্ট ক্রিয়েশনটা কিভাবে বিজনেস হয় কিংবা করা যায়। আচ্ছা, প্রথমে বলি যে এখান থেকে কিভাবে টাকা আসে। যেমন আমাদের ঝিনেদা সহ আশপাশের লোক আসলে বোঝে না যে ভিডিও বানিয়ে কিভাবে আয় করা যায়। ভাই কয় টাকা ইনকাম করেন? আমার কাছে এসে জিজ্ঞেস করে, ভাই আকিব ভাই কত ইনকাম করে? আচ্ছা, 1 লাখ না 2 লাখ? আমি বলি 10 লাখ। কম বলবো কেন, বেশি করে বলি। আচ্ছা, তো এই জিনিসটা টাকা ইনকাম করার প্রসেস, এই কন্টেন্ট ক্রিয়েশনটা বিজনেস। আচ্ছা, এই বিজনেসে কিভাবে টাকা রেভিনিউটা আসে, এটা একটু অডিয়েন্সের সাথে একটু যদি শেয়ার করো। আচ্ছা, আপনি যদি ভিডিও বানিয়ে টাকা আয় করতে চান, এই ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি ভিডিও থেকে আয় করতে পারেন, স্পন্সরশিপের মাধ্যমে আয় করতে পারেন, সেটা হিউজ অ্যামাউন্ট, এবং আপনি নিজের প্রোডাক্ট সেল করে আয় করতে পারেন, এবং আপনি বিজনেস করে আয় করতে পারেন। তো ময়দান অনেক বড়, এখন আপনি কতটুকু নিয়ে খেলবেন এটা আপনার ব্যাপার। তো তুমি এই যে তুমি তো অনেকগুলো অপশন বললে, এর ভিতরে কোন অপশনগুলো তুমি নিজে ইউজ করতেছো? আমি ইউজ করতেছি যেমন স্পন্সরশিপ, আচ্ছা, প্রোডাক্ট সেল, আচ্ছা, তারপরে হচ্ছে যে বিজনেস, আচ্ছা আচ্ছা, এবং সামনে আর একটা কিছু আসতেছে আর কি। সো এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়। যেমন আকিবের সাথে আমি একটু একসাথে জোড়া হয়ে আমি একটা বিজনেস শুরু করলাম ড্রিম সাইকেল স্টোর নামে। সেখান থেকে আমরা সাইকেল টাইকেল বেচি। হ্যাঁ, তো সাইকেল টাইকেল বেচে মাসে তো আর একটা পডকাস্টে তুমি বললে 2 কোটি টাকা সাইকেল নাকি তুমি সেল করছো। আচ্ছা, ঠিক আছে। সো আপনি কিন্তু মানে সবসময় যে আপনাকে একই প্রসেসে ইনকাম করতে হবে, আমাকে বিদেশ থেকে টাকা পাঠাবে ওখান থেকে আমি ইনকাম করবো, এটা কিন্তু ওয়ে একমাত্র না। আপনি চাইলে শুধুমাত্র আপনার প্রোডাক্ট সেল করে কিংবা মানুষের প্রোডাক্টকে প্রমোট করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এটা কিন্তু অলরেডি আমরা ইউজ করতেছি এবং এটা হয়, অলরেডি হয়। যেমন মাসে যদি আমরা ধরি, আমরা প্রায় 10 লাখ টাকার উপরে সাইকেল শুধুমাত্র ড্রিম সাইকেল স্টোরে সেল করি, যেটা কিন্তু আমি একা তৈরি করিনি, ও একাও তৈরি করিনি, আমরা সবাই মিলে তৈরি করছি। এবং অডিয়েন্সের এখানে অনেক সাপোর্ট ছিল। তো সবকিছু মিলাই কিন্তু আমরা সেল করতেছি, এটা ভালো একটা রেভিনিউ এর অপশন। এরপরে আমরা আরো তো অনেক অপশন আছে, সেগুলো করতেছি। সো আপনি যে যদি মনে করেন যে না ইউটিউব ফেসবুক তা আমি যাবো না, কারণ আমি এইটা করবো না, আমি এইটা নিবো না, ওইটা নিবো না, আমার কাছে আরো অপশন আছে এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করতেছি এবং সেখান থেকে ভালো রেভিনিউ আসে। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে যে ভিডিও বানানো উচিত সবার বলতে যে
বিশেষ করে শিক্ষিত যারা আছে, আমি যদিও অত নলেজ আমার না, প্রথমে আমি বলে রাখি, যারা শিক্ষিত আছে, যাদের জ্ঞান অনেক বেশি, ডিপলি অনেক অনেক মানে ডিপলি কথা বলে, তাদের আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত। তা না হলে যারা মানে একদমই জ্ঞান নেই এবং যাদের কারণে হচ্ছে যে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এখন কিন্তু টোটাল যুগটাই কন্টেন্ট ক্রিয়েশন। আর আমার কাছে এখানে আমি একটা জিনিস অ্যাড করি, সাপোজ এখন রাইট নাও আপনি আমাদের এই ভিডিও হয় ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখতেছেন, আচ্ছা আপনার কোন একটা সমস্যা হলে আপনি কোথায় আগে সার্চ দেন? হয় গুগলে সার্চ দেন অথবা ইউটিউবে সার্চ দেন, যেই কোনো কিছু। সো সাপোজ একজন ডাক্তার, তারও ভিডিও বানানো উচিত, কারণ তা নাহলে পাবলিক কেমনে জানবে? একজন লয়ার, তারও ভিডিও বানানো উচিত, কারণ ল সম্পর্কে মানুষ কিভাবে জানবে? সো কন্টেন্ট ক্রিয়েশনে সবারই আসা উচিত এবং সবারই কন্টেন্ট বানানো উচিত। সাপোজ আকিব যেমন সাইকেল রিলেটেড ভিডিও বানাই, আবার এইদিকে আপনার ইসলামিক ভিডিও বানায়। সো কারোর যদি সাইকেলে কোনো একটা প্রবলেম হয়, সাইকেল কিনতে, সে কোন জায়গায় যাবে? অবশ্যই আকিবের চ্যানেল যাবে। ইসলামিক কিছু জানতে হলে তার নাটক দিয়ে অনেক কিছু জানে। সো এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন সবার আসা উচিত, এবং কন্টেন্ট ক্রিয়েশন ব্যবসাটা বর্তমানে আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি প্রফিটেবল, কারণ এখানে অনেক দাম আছে। জি, আমাদের সামনে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আর একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাকে আপনারা দেখতে পাচ্ছেন না, সে পরবর্তীতে আমরা তাকে নিয়ে আসবো। সে তার চেহারা না দেখায় প্রতি মাসে 10 লাখ টাকার উপরে ইনকাম করে এবং ইন্টারেস্টিংলি তার আন্ডারে অনেক লোক কাজ করে। পরে তাকে গেস্ট হিসেবে নিয়ে আসবো। আপনার আন্ডারে কতজন কাজ করে? 25 জন লোক কাজ করে, বুঝতে পারতেছেন কত বড় উদ্যোক্তা আছে। তাকে আমরা সামনে নিয়ে আসবো। তো কন্টেন্ট ক্রিয়েশনে আপনারা তো ভালো দিক নিয়ে এতক্ষণ প্রচুর অনেক কিছু বলছে। আকিব, তাহলে এই কন্টেন্ট বানাতে গিয়ে সব থেকে দুঃখের স্টোরি কি আছে তোমার জীবনে? খুব কষ্ট পাইছো এটা কন্টেন্ট বানাতে গিয়ে কেউ ধরে নিয়ে গেছে, মারছে, একটা কষ্টের গল্প বলো। কষ্টের গল্পটা আসলে আমার লাইফে একটা কষ্টের গল্প আছে, যেটা আমি কোথাও শেয়ার করিনি। আর সেটা ছিল একটা পাগলামিও ছিল, এবং আমার লাইফে আসলে বাইরে যাওয়ার জন্য মানে এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণও ছিল। আচ্ছা, গল্পটা আসলে সবার জানা উচিত। গল্পটা আপনি কান খাড়া করে শুনে নিন। গল্পটা এরকম, আমি আর আমার যে ক্যামেরা হ্যান্ডেল করে রতন সাব্বির হোসেন, তো তাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা খুলনাতে একটা কন্টেন্ট বানাবো, মানে সাইকেলের ভিডিও হবে আপনাদের খুলনা শহরে। প্রথমকার দিকের গল্প তাই না? হ্যাঁ, প্রথমকার দিকের আর কি। ওই দিন আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, তো আমি আর রতন হচ্ছে যে প্রথমে একটা ব্যাগ নিলাম, হ্যাঁ মানে এই সাইজের একটা ব্যাগ। আচ্ছা, এবং এই ব্যাগে করে আমাদের সব জিনিসপত্র নিলাম, নেওয়ার পরে আমরা বাসে করে খুলনাতে চলে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে ওখানে আমরা আমাদের কিছু সাইকেল রিলেটেড ভাই ব্রাদার ছিল। আচ্ছা, তো আজ থেকে অনেক বছর আগে, তো তখন আমি এত জনপ্রিয় ছিলাম না। তো ওই সময় খুলনাতে পৌঁছানোর পরে আমার একটা রিলেটিভের বাসায় যাই। যাওয়ার পরে ওখানে আমি আসলে 15 দিনের জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি খুলনার কিছু ভাই ব্রাদারকে বলি যে আমার ওখানে একটু থাকার একটা ব্যবস্থা, হ্যাঁ, যাতে সাইকেল যেহেতু নিয়ে গেছি ওখানে কিছু কন্টেন্ট বানাইবো, আর হোটেলে যে থাকবো সেই রকম টাকাও নেই আমার কাছে, বা মানে খাওয়ার মতনও সেরকমই নেই, কিন্তু ইচ্ছা শক্তি আছে প্রবল। যেমন আমি কিছু কন্টেন্ট বানিয়েছিলাম খুলনা, ওই যে ব্রিজ আছে না একটা বড়, রূপসা ব্রিজ, ওখানে গিয়ে কন্টেন্ট বানিয়েছিলাম, সাইকেল চালিয়ে গিয়েছিলাম। তো আমি আর আমার যে সিনেমাটোগ্রাফার, আমরা দুজন অনেক কষ্ট করছি আর কি। ওইখানে আমি আমার লাইফে একটা বড় একটা মানে কষ্ট আমি ওখানে পেয়েছি। কষ্টটা কি? কষ্টটা হচ্ছে যে প্রথম কথা আমার কাছে টাকা নেই, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যাদের আশ্বাসে, মানে তাদের আশ্বাসে না, মানে আমার ভরসা, মনের ভিতরে একটা আশা ছিল যে আমি যাদের কাছে গেছি তারা হয়তোবা থাকার ব্যবস্থা ইজিলি হয়ে যাবে, কিন্তু আমি তো জানি না যে খুলনা শহর বা ঢাকা শহর, এখানে এক রাত থাকা খুব এক্সপেন্সিভ। তা তো অবশ্যই। তো তাদের কাছ থেকে গেলাম, যাওয়ার পরে সাপোর্ট পেলাম না আর কি, থাকার মতন জায়গা হলো না। পরে রিলেটিভের বাসায় থাকলাম। থাকার পরে রিলেটিভের বাসাটা এরকম যে একটা রুমের ভিতরে অর্ধেক জায়গায় হচ্ছে যে তারা ঘুমায়, আর আমরা ফ্লোরে ঘুমাইছিলাম না, ফ্লোরে। আর ইন্টারেস্টিংলি আমি ভিডিওর মানে গল্পের প্রথমে একটা বলছিলাম, আমরা একটা ব্যাগ নিয়ে গেছিলাম।
তো ওই ব্যাগের ভিতরে একটা কম্পিউটার নিয়ে গেছিলাম। কম্পিউটার বলতে হাসিও আসে এখন, কম্পিউটার বলতে সিপিও, তোমার ডেস্কটপ তুমি টেনে নিয়ে হ্যাঁ গেছিলে, তাই তো? ডেস্কটপটা আমি টেনে নিয়ে গেছিলাম ওই ব্যাগের ভিতরে করে, কারণ আমার তখন ল্যাপটপ ছিল না, আচ্ছা। তখন আমার এডিটিং কোনো কিছুই ছিল না, জাস্ট একটা ডেস্কটপ ছিল, দাম 17,000 টাকা, মনিটরটা সাইডে করে ব্যাগে করে সুন্দর করে গুছাই নিয়ে গেছিলাম। আচ্ছা ওখানে ভিডিও শুট করব, ওখানে এডিট edit করব। করবা। তো মানে ওই রকম একটা সিচুয়েশনে ওই সময় মানে মেজাজ এত পরিমাণ খারাপ হচ্ছিল, আচ্ছা আবার কিছু করারও নেই। হ্যাঁ, তো ওই দিন আমি খুবই কষ্ট পেয়েছিলাম, আচ্ছা আচ্ছা। মানে এতটাই কষ্ট পেয়েছিলাম। ওখান থেকে বেরোনোর পরে আমি আমার মানে প্রথম কথা ছিল যে যদি কোনোদিন টাকা হয় বা টাকা মানে কামাইতে পারি বা টাকা ইনকাম করতে পারি, তাহলে সেদিন ট্যুর দেব নিজের টাকায়, আচ্ছা আচ্ছা, কারোর ভরসায় কারোর বাসায় থাকার জন্য আমি করব না। করবো না, হ্যাঁ। এখন তুমি বোঝো যে আমি একটা সাইকেল নিয়ে গেছি, ডেস্কটপ নিয়ে গেছি, ক্যামেরা নিয়ে গেছি, ভিডিও শুট করব, কিন্তু কিছুই হচ্ছে না। হ্যাঁ মানে আমি পাগল হয়ে যাচ্ছি, টাকা নেই পকেটে। তো এমন তো অবস্থায় আসলে আমার কাছে ওই সময় খুবই খারাপ লাগছিল, তো যার কারণে আমি পরবর্তীতে ট্যুর দেয়াই টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তো এখন কি লেটেস্ট ম্যাকবুক ইউজ করতেছো? হ্যাঁ এখন ম্যাকবুক ইউজ করতেছি, আচ্ছা, ম্যাকবুক তারপরে M2 ইউজ করতেছো। হ্যাঁ M2 তো চিপের। সব কিন্তু কন্টেন্টের টাকায়, বুঝছেন, ভালো টাকা ইনকাম করতেছে এখন আকিব ভাই। সাব্বির ভাইয়ের অনেক পরিবর্তন আসছে, সে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তো এটা কষ্টের কথা। আরো একটা কষ্টের আকিবের গল্প আমি একটু অ্যাড করে দিই। সেটা হলো একবার আমি আর আকিব দুজন মিলে একটা কাজে গেছি, প্রোগ্রামে। তো আমি আরও একই হোটেল শেয়ার করতেছি। তো সেই হোটেলে আমি আর আকিব দুজন প্ল্যান করছি যে তাদের একটা ভিডিও বানিয়ে দিব, মানে যাদের ফরিদপুরে না, ফরিদপুরেরটা না, ওই যে কবির স্যারদের ওই যে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা তো আমি আর আকিব দুজন প্ল্যান করছি, আমাদের দুজনের টার্গেট হলো যে বিদেশ থেকে কয়েকজন আসছে, তাদের ভিডিও বানাতে হবে এবং ভিডিওটা এডিট করে দিয়ে দিতে হবে একদিনের ভিতরে। তো আকিবের ল্যাপটপ নিয়ে গেছে, আমি আমার ল্যাপটপ নিয়ে গেছি। দুজনের ল্যাপটপের অবস্থা মনে করেন খুবই খারাপ, ঠিক আছে, মানে ল্যাপটপে এত খারাপ যে ওটা চলেই না বলতে গেলে। তো নিয়ে গেছি, এবার রাত বাজে তখন মনে করেন 1টা, পরের দিন সকাল থেকে আবার কাজ, সারাদিন এমনি ঘুরছি। তো আকিব বলতেছে আমি ভিডিও না আপলোড করে ঘুমাবো না, বুঝছেন। তো ভিডিও যখন এডিট করতে বসছে, ভিডিও যদি আমি ডিসপ্লে চালাই তাহলে আমার ভিডিও আটকে দেয়। তো ও ডিসপ্লে অফ করে শুধুমাত্র অডিও শুনে শুনে সারা রাত ভিডিও এডিট করে আপলোড করে তারপরে ঘুমাইছে। সো ওই ডেডিকেশন নিয়ে কাজ করছে বলে আজকে আলহামদুলিল্লাহ এই জায়গায় পৌঁছাতে পারছে। এবং মানে মাইক টাইক সেট করে ভালো ভালো ক্যামেরা গুছিয়ে আমরা এখন পডকাস্ট করতেছি। তো এই জায়গায় আপনি আসতে পারবে কিনা, যে কেউ চেষ্টা করলে পারবে কিনা? হ্যাঁ, আমাদের এই পডকাস্টে আমরা সর্বোপরি আমার ওর নিয়ত হচ্ছে যে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দুটো কথা বলো। হ্যাঁ দুইটা কথা মনে রাখবেন। দুইটা কথা না তুমি না শুধু বিরক্ত করো। আচ্ছা, আমার আর ওর নিয়ত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যারা মাঠ পর্যায়ে লোকালি বিজনেস করে, যারা ফেমাস না বলতে যে যাদের 100 কোটি টাকা নেই বা 50 কোটি টাকা নেই, তাদেরকে বাদে আমরা হচ্ছে আমাদের এই পডকাস্টটা চালাবো। আমরা গরিবের পডকাস্ট, যারা অর্ডিনারি লোক তাদের জন্য। হ্যাঁ, যেমন ধরেন একজন মুদি দোকানদার প্রতি মাসে তার আয় 20 লাখ 25 লাখ, তো সে কিভাবে সেল করতেছে এবং তার কাছে বিভিন্ন কোম্পানি আসতেছে, তাদেরকে কিভাবে ম্যানেজ করতেছে এবং সারা দিন 9টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত সেল করে, রাইট। এবং তাদের কাছ থেকে অনেক কিছু আমাদের কিন্তু শেখার আছে। এবং আমি চাই যে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো এবং আপনারা যাতে শিখতে পারেন একদম লোকাল ভাবে। আর এইখানে আমি একটু অ্যাড করি, আমার আরেকটা প্ল্যান আছে, আমার যেটা ইচ্ছা আছে এর সাথে সাথে। ও কিন্তু 2 নাম্বারটা বলছে, 1 নাম্বার বলি নাই। তো 1 নাম্বারটা হলো যে সাপোজ আমার মাথায় অনেক প্ল্যান আছে, যেমন ও আমার এই কথাটা খুব বলে, আমার মাথায় অনেক বড় প্ল্যান আছে যে আমার যদি আজকে আমার ভাই আমাকে 2 কোটি টাকা দেয়, আমি 2 কোটি টাকা ইনভেস্ট করব, ওখান থেকে 10 লাখ টাকা প্রফিট আসবে, সেটা আমি বাট আমার পকেটে কোনো টাকা নাই, আমার পকেটে 1 টাকাও নাই। তো আমি কেমনে কি করবো? আমার তো প্রথম 0 থেকে শুরু করতে হবে। তো এই 0 যারা আছে তাদেরকে তুলে নিয়ে আসা। যেমন আমি একটা উদাহরণ দিই, এই জিনিসটা আমার কোথা থেকে আমার মাথায় আসছে। আমি একদিন রিক্সায় করে যাচ্ছি, তো আমি রিক্সাওয়ালা আমারে বলতেছি, মামা আপনার কয় টাকা ইনকাম হয়? তা মামা বলতেছে আমার ইনকাম শুনেন না। আচ্ছা কেন বলেন? বলছে আপনাদের চেয়ে বেশি কাম। কত? বলছে আমার ইনকাম প্রতি মাসে 65,000 টাকা। আমি কেমনে? বলছে আমার আরো চারটা না, আমার আরো 8টা রিক্সা আছে, রিক্সা প্রতিদিন ভাড়ায় দিয়ে দেয়, আর এটা আমি চালাই, আমার মাসে যা টাকা আসে আমার বাড়ির লোকও জানে না। সো তারও কিন্তু আমাদের থেকে বেশি ইনকাম, ধরেন কথার কথা, বাট তার কস্ট কিন্তু অনেক কম। তো এইটা কিন্তু আমরা জানি না, এই বিজনেস আইডিয়া কিন্তু কেউ শেখাচ্ছে না, সবাই কিন্তু বড় বড় বিজনেস আইডিয়া শেখাচ্ছে। তো তাদেরকে যদি আমরা মানে তাদের স্টোরিটা আপনার সাথে শেয়ার করতে পারি, তো সেটাও একটা ইন্সপায়ারিং জিনিস হবে। প্লাস কন্টেন্ট ক্রিয়েশন আমরা কীভাবে করলাম, কি দেখি করলাম,
সবকিছু ইনশাল্লাহ শেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আমরা আজকে শেষের দিকে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা আমাদের পরবর্তী পডকাস্টটা আরো 4 বছর পরে, এখন হচ্ছে 23 সাল, 24, 25, 26, 27 সালে আমাদের পরবর্তী পডকাস্টটা পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে এর আগের পডকাস্টটা যদি একটু এর আগের ভিডিওটা আপনারা দেখে আসেন, তো 4 বছর আগে আমাদের এর আগের ভিডিওটা ছিল। 4 বছর পরে আমরা আবার ব্যাক করেছি, আবার 4 বছর পরে আমরা আসতে পারি। আর ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে পরবর্তী পডকাস্টে। আজকের মতন এই পর্যন্ত। ভাই কংগ্রাচুলেশন, আমাদের ফার্স্ট পডকাস্টটা ও সরি দুটো কথা মনে রাখবেন, প্রথম পডকাস্ট বানাবেন, 4 বছর পরে সেকেন্ড পডকাস্ট বানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও।